আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে যায়, যেটা আমাদের এলাকা থেকে প্রায় 120-30 কিলোমিটার দূরে একটা মাজারে যাওয়ার জন্য। তো আমাদের এলাকা থেকে এত দূরে মাজারে কেন আসলাম, আর কি জন্য আসলাম, এবং আমাদের কোন গাড়িটা নিয়ে আসছি, সব বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আর মাজারের সব থেকে একটা জিনিস ভালো লাগছে, যে এখানে সুন্দর করে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ। তো এই বিষয়টা আমার কাছে সব থেকে ভালো লাগছে, যার কারণে ভিডিওর হেডলাইন হিসাবে এটা আমি প্রচার করব। আগে অনেক সময় দেখেছি মাজারে মানুষ সিজদা করে, তো এর জন্যই এই মাজারটাতেও আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি অবস্থা। তো কথা না বাড়িয়ে চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো আমাদের এলাকা যেহেতু বেলকুচি, অনেকেই জানেন, তো বেলকুচি থেকে আমি গাড়িতে উঠছি, ওঠার পরে ক্যামেরাটা অন করতে পারি নাই, যার কারণে আপনাদের শুরুর থেকে ভিডিওটা দেখাইতে পারলাম না। তো আজকে যারা আমার গাড়িতে আছেন, এনারা হলো আসছেন ইন্ডিয়া থেকে, আর ইন্ডিয়া থেকে আসছে হলো আমাদের ইনায়তপুর দরবার শরীফ। যেহেতু শুরুতেই বলেছি যে আমাদের আজকের প্রোগ্রামটা হয় হুট করে, যার কারণে তাড়াহুড়া থাকে, এর জন্য আমাদের গ্যারেজ থেকে রিয়াদ গাড়ি বের করে ইনায়তপুর চলে যায় এবং তাদেরকে উঠায় আনে। তো এর আগেও আমি দরবার শরীফের বেশ কয়েকটা ভাড়া মেরেছি, তো এর মধ্যে দেখি একজন পরিচিত লোক রয়ে গেছে, তো ওনার সাথে কথা বললাম। এখন আমরা কোথায় যাচ্ছি এই লোকেশনটা জানার চেষ্টা করব। যদিও এরকম প্রোগ্রামে ভাড়া ধরার সময় আমাদের যারা ভাড়া ধরে তারা লোকেশন জেনে নেয়, কিন্তু তারপরে একজাস্ট লোকেশন বলতে পারে না, এই জন্য আমি পরে গাড়িতে ওঠার সাথে সাথেই শুনে নিয়েছি। তো ওনাদের থেকে শোনার পরে যেটা বুঝতে পারলাম, যে আমরা আজকে যাচ্ছি বগুড়ার দুপচাচিয়া উপজেলার এরিয়াতে একটা মাজার শরীফে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি। আর একটা কথা না বললেই নাই, আমাদের ইনায়তপুর দরবার শরীফ ব্যতীত আমার অন্য কোনো দরবার শরীফে ওইভাবে যাওয়া হয় নাই, এবং ওইরকম পরিচিতও কেউ নাই, যার কারণে আমি দরবার শরীফের নামটা বলতে পারতেছি না। তবে যেখানে যাচ্ছি ওইখানে যাওয়ার পরে দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখতে দেখতে আমরা অলরেডি মেন রোডে উঠে পড়েছি, আর মেন রোডে ওঠার পরে অন্যরকম একটা প্রশান্তি লাগে, কারণ রং রোডে গাড়ি চালানোর মজা অন্যরকম, আর লোকাল ওয়েতে গাড়ি চালানো খুবই কষ্টকর। ভ্যান, রিক্সা, সিএনজি, নানান ডিস্টেন্স। যদিও হাইওয়েতে ভিডিও করার মতো তেমন কিছু নাই, তবে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন বর্তমান আছি কড্ডারমোড় ফ্লাইওভারের উপরে। এই জায়গাতে এক সময় নিচ দিয়ে যাওয়া যেত না এবং পর্যাপ্ত পরিমাণ জ্যাম থাকতো, যেটা উত্তরবঙ্গে যারা গাড়ির ড্রাইভার আছেন বা প্যাসেঞ্জার আছেন তারা বলতে পারবেন যে কি একটা ভোগান্তি পোহাতে হয়েছে কড্ডারমোড়ে। যদিও রাস্তার কাজ এখনো পরিপূর্ণভাবে শেষ হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যমুনা সেতুর পশ্চিম পার থেকে সিরাজগঞ্জ রোড সহ বগুড়া এবং রংপুর পর্যন্ত মোটামুটি 4 লেন রেডি হয়ে গেছে। আর আমরা যেহেতু যাচ্ছি বগুড়ার দুপচাচিয়া উপজেলায়, সেহেতু আমাদেরকে আজকে সিঙ্গেল কোনো লেন ব্যবহার করতে হবে না। আমরা বগুড়া 4 মাথা পর্যন্ত মোটামুটি 4 লেনই ব্যবহার করতে পারি। আর আমি এখন বর্তমান যে লোকেশনটায় আছি, এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই বিপজ্জনক একটা স্থান। বেশ কয়েকদিন আগেও এখানে ডাকাতি হয়েছে, যেটা বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সহ নিউজ চ্যানেলে মোটামুটি ভাইরাল হয়েছিল। যদিও ঘটনার কয়েকদিনের মধ্যেই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে ফেলে, কিন্তু পরবর্তীতে সে বিষয়ে আর কোনো নিউজ হয় নাই। আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সিরাজগঞ্জ গোল চত্বর, অর্থাৎ সিরাজগঞ্জ রোড নামে পরিচিত যে স্থানটা, এই স্থান বাংলাদেশের আধুনিক ও সর্বোচ্চ উন্নত মানের গোল চত্বর অবস্থিত বর্তমান ফরিদপুর জেলায় ভাঙ্গায় অবস্থিত। তো ভাঙ্গার থেকে উন্নত মানের গোল চত্বর হতে চলেছে আমাদের সিরাজগঞ্জ রোডে। এখন দেখলে মনে হবে ভাঙ্গাচোরা সবকিছু এলোমেলো, তো যদিও এখনো কার্যক্রম চলতেছে, কোনো কাজ পরিপূর্ণভাবে শেষ হয় নাই, শুধুমাত্র চলার জন্য 2-1টা লেন চালু করেছে, বাকি সবগুলা কার্যক্রম চালু, তো চলমান। তো এই অবস্থাতে সিরাজগঞ্জ গোল চত্বরের যে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এটা হয়তোবা আর 1-1.5 বছর পরে গিয়ে চেনার উপায় থাকবে না। সিরাজগঞ্জ রোডের একটা চিতিময় টাওয়ার ছিল, বা একটা লম্বা লাঠির মতো সিস্টেম ছিল, যেটা এখন বর্তমান সিরাজগঞ্জ রোডে নাই, এটা বেশ কয়েকদিন আগে ভাঙা হয়েছে। তো ওইটার উপর পরিচিত লাভ করেছিল সিরাজগঞ্জ রোড, কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তিতে গোল চত্বর যে হচ্ছে, এটাতেও সুনাম করবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক লম্বা রাস্তা, তাই মাঝে মধ্যে কাট করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। সেক্ষেত্রে আমরা এখন চলে আসছি প্রায় চান্দাইকোনার কাছাকাছি, আর চান্দাইকোনাতে আজকে একটা বিশাল গরুর হাট। যেহেতু আমাদের এলাকাগুলোতে প্রায় সাপ্তাহিক হাট বেশি বসে, তো এটাও সেম সপ্তাহে একদিন বসে চান্দাইকোনার বিশাল গরুর হাট। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমাদের গাড়ির রানিং অনেক বেশি, আর নিচা গাড়ি যেগুলো আইল্যান্ডের জন্য ক্যামেরা ওইদিকে দেখানো যাচ্ছে না। ভালোভাবে দেখা না গেলেও এখানে বোঝা যাচ্ছে যে ওইদিকে অনেক গাড়ি দাঁড় করানো আছে এবং গরুর হাট বসেছে। মানুষজনকে দেখে মনে হচ্ছে ওটা হাটের মতো একটা পরিবেশ রয়েছে ওইখানে। আর চান্দাইকোনাতে একটা ভাইরাল পয়েন্ট রয়েছে, যেটা চান্দাইকোনা মেন বাজারের মেন সড়কের উপরে অবস্থিত, যেটা ফুট ওভার ব্রিজ। আর এটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন রেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে দেখতে আমরা অলরেডি চান্দাইকোনার মেন পয়েন্টে চলে এসেছি, আর ক্যামেরা ঠিক সামনের দিকে একটা ফুট ওভার ব্রিজ লক্ষ্য করা যাচ্ছে, যে সাদা কালার।
তো এটাই হলো সেই ভাইরাল পয়েন্ট। তবে এটা দিনের থেকে সন্ধ্যার পরে বেশি ভালো লাগে, কারণ এই চান্দাইকোনাতে সুন্দর লাইটিং সিস্টেম এবং ব্রিজের ডিজাইনটা অসাধারণ করা হয়েছে। আর যদি এই ভিডিওটা চান্দাইকোনার কোনো ভাই বেরাদারের সামনে পড়ে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। সেই সাথে আপনার মতামত জানাবেন যে আপনাদের চান্দাইকোনার ব্রিজটা কেমন। তো চান্দাইকোনা ভিডিও করার পরে তারপরে দেখলাম রাস্তায় প্রচন্ড রোদ, গ্লাসের মধ্যে দিয়েও তেমন ভালো ভিডিও আসতেছে না, আর ক্যাপচার করার মতো তেমন কোনো দৃশ্যপট বা কোনো ভালো স্থানও পাই নাই, যার কারণে পাম্পে ব্রেক দেওয়ার পরে ক্যামেরাটা অন। অনেকেই পাম্পটা চিনে থাকবেন, এটা হলো টিএমএস এর সিএনজি এবং ফিলিং স্টেশন, যেটা শাহজাহানপুরে অবস্থিত। তো পাম্প থেকে বেরিয়েও আর কোনো ক্যামেরায় ভিডিও করা হয় নাই, আমরা সোজা চলে আসছি সাত মাথায়। আর সাত মাথায় আসার পরে আমাদের একটা ছোট্ট কাজ ছিল, যেখান থেকে ফুলের তোড়া কেনা। তো ফুলের তোড়া কেনার গ্যাপে আমি আর একটা ভিডিও করে রাখি। এটা হলো সাত মাথার বিআরটিসি বাস স্ট্যান্ডের অপোজিট। আমরা এখান থেকে 3 মাথা হয়ে এবং বগুড়া 4 মাথা থেকে নওগাঁ রোডে গিয়ে দুপচাচিয়া পার হয়ে আমরা একদম মাজারের কাছে গিয়ে আবার ক্যামেরা অন করি। তো ক্যামেরায় এখন যাদেরকে দেখা যাচ্ছে এনারা ইন্ডিয়া থেকে এসেছেন, সেই সাথে হাতে যে ফুলের তোড়াগুলো রয়েছে এগুলো আমরা বগুড়া 7 মাথা থেকে কিনে নিই। আর রাস্তায় পরিমাণ চাপা, খুবই সাবধানতার সাথে আগাতে হচ্ছে। সেই সাথে এক পাশে পাগার এবং অন্য পাশে কাঁটাতারের বেড়া, খুবই রিক্সের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। আর পিছন দিকে যাওয়ার মতো কোনো অপশন নাই, কারণ ব্যাগে যেতে হলে অবশ্যই অনেক রাস্তা যেতে হবে, আর একদম চাপা রাস্তা লাগার সম্ভাবনা বেশি, যেহেতু ব্যাক ক্যামেরা নাই। আর গাড়িটা আমাকে ঘুরাতেই হবে, যেহেতু এর জন্য সামনের দিকেই যাচ্ছে। একটু কষ্ট হলেও কিছু করার নাই, যেহেতু এসে পড়েছি এখন সামনেই যেতে হবে, তাছাড়া ঘুরানোর কোনো অপশনও নাই। তো এর জন্যই সামনের দিকেই আগাচ্ছি। আর ওনারাও হয়তো বা কাছাকাছি চলে আসছে, এর জন্য ওরা গাড়ির থেকে নেমে গেছে। তো সর্বশেষ যে মোড়টা, এই মোড়টাই শেষ মোড়। এইটার সামনেই 2টা বাড়ি আছে, উন্নত মানে একদম ভালো বাড়ি। আর তাছাড়া এদিকে মাটির ঘর বেশি ছিল, তো হয়তো বা এইটার আশেপাশেই হুজুরের বাড়ি কিংবা মাজার শরীফের এরিয়া হবে। যে কথা সেই কাজ, মোড় পান্না হতে হতেই আমরা চলে আসি মাজার এরিয়াতে। আর মাজার এরিয়াতে আসার পরে আমাকে এই মাঠটা দেখিয়ে দেওয়া হয় এবং এখানেই গাড়ি রাখার কথা বলা হয়। তো গাড়ি রেখে আমি 4-5টা ভালো করে দেখতে গিয়ে এই মসজিদটা ফলো করি এবং দেখতে পাই যে পুরাতন একটা মসজিদ, কিন্তু এটা পুরাতন না, যদিও এটা কাজ চলাকালীন অবস্থায় হয়তো বা কাজ কাম বন্ধ রয়েছে, যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে। আর তার পাশেই রয়েছে মাজার শরীফের একটা সাইনবোর্ড। তো ভিডিওর শুরুতে আমি হয়তো বা মাজার শরীফের নামটা ভালোভাবে বলতে পারি নাই, তবে এখন সাইনবোর্ড দেখে আপনারা ক্লিয়ার হবেন এবং আমি মুখেও একবার বলে দিচ্ছি। হযরত মাওলানা শাহ সুফি ডক্টর হাজী গাজী সৈয়দ মাহমুদুল্লাহ মেহেদিবাগী। যেহেতু আমি পুরো মাজারটা ঘুরে দেখবো, এর জন্য সাইনবোর্ডের ফুল লেখাটা পড়লাম না, তবে এখানে ওনার বিস্তারিত পরিচয় রয়েছে, আপনারা দেখে পড়ে নিতে পারেন। আর এই মসজিদটা হচ্ছে মাজারের বাহিরের অংশে, যেটা ওপেন এরিয়া। আর এখানে সামনের মাসের 1 তারিখে একটা ওরস রয়েছে, যার কারণে সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সাথে মসজিদের যে মাঠটা রয়েছে এখানেও পরিষ্কার করা হয়েছে। আর মসজিদের কাজটা হয়তো বা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, যার কারণে মসজিদটা অনেক প্রাচীন এবং পুরাতন মনে হচ্ছে। তো চলুন আমরা এখন মাজারের মেন পয়েন্টে যাই, বা যেখানে মাজার সেই অংশটা দেখে আসি। এইটা হলো মেন মাজার, বা এইখানে মাজার শরীফ রয়েছে। আর এখানেও একটা মসজিদের মতো সেম সাইনবোর্ড রয়েছে, যেখানে ওনার পরিচয়ের বিস্তারিত এবং ওনার বাবার পরিচয় সবকিছু এখানে দেওয়া আছে। ওনারা মূলত আওলাদে রসুলের যে একটা অংশ, সেই অংশ হিসাবে সাইনবোর্ডে উল্লেখ করা রয়েছে। আওলাদে রসুল অর্থ আমরা কি বুঝি? আওলাদে রসুল অর্থ আমরা বুঝি নবীর বংশধর বা নবীর বংশের লোক। তো এর জন্য ওনার পরিচয় যেহেতু সাইনবোর্ডে দেওয়া আছে ওনার পরিচয়, এর জন্য এই বিষয় নিয়ে আর আমি কোনো কথা বলবো না। আর যেহেতু এগুলা বিষয় নিয়ে কথা বলার কোনো রাইটও নাই। আর ওনার মাজারটাই হলো এইখানে। আর মাজার খুবই ছোট্ট একটা এরিয়া, খুব বেশি বড় না। তো এটা হলো মাজারের বাহির সাইডের অংশ, এবং ওনাদের যে মেন গেটটা ওটা হলো আমরা যে রাস্তা দিয়ে আসছি আর কি, চাপা সরু রাস্তা, ওই রাস্তা দিয়েই আসলেই মেন গেটটা পড়বে হলো হাটের ডান পাশে। আর এটাই হলো ওনাদের মেন গেট আর কি, মাজারের ঢোকার যে মেন গেট এইটা। আর মাজারে সব থেকে ভালো লাগার একটা কারণ হলো মাজারে সুন্দর করে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ। তো এই জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আর মাজারের ভিতরে খুব বেশি কোনো অংশ নাই। এটা ডান পাশে যে বড় ঘরটা এটা হলো নামাজের ঘর, আর এক পাশে একটা পকেট গেট, আর সামনে যে মেন গেট ওইটা, আর এই মাজার শরীফের ঘর এ পর্যন্তই। আর বাহিরের অংশে রয়েছে হলো যে একটা ওয়াল, সেই সাথে ফাঁকা একটা মাঠ, এবং ওই পাশে যে মসজিদের জায়গাটা, যে মসজিদ এরিয়াতে তো ওটা তো কাজ বন্ধ, দেখা মনে হচ্ছে যে পুরাতন একটা মসজিদ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।